অনিন্দিতার লেখা গল্প সীমন্তিনী। ছোট থেকে আর্থিক সচ্ছলতার মধ্যে বড় হওয়া সীমন্তিনীর জীবন জুড়ে সম্পর্কের মধ্যেকার আবেগকেই সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে। তাই বোধহয় যৌথ পরিবারে সাদামাটা একটা চাকরি করা সৌর্যকে ভালোবাসার আগে একবারও সে অর্থনৈতিক বৈষম্যের কথা চিন্তা করেনি। ভালোবাসায় ডুবে গিয়ে সৌর্যকে আপন করে নিয়েছে। গভীরভাবে জীবন সম্পর্কে চিন্তাভাবনা না করেই আত্মার দোসর বানিয়েছে। বিয়ের সময় বাবার কাছ থেকে দামি আসবাব, গা ভরা গয়নাগাটি, অত্যাধুনিক ইলেকট্রনিক্স সামগ্রী তো পেয়েই ছিল, তবে ঠাকুরমা দিয়েছিলেন আদরের একমাত্র নাতনিকে জীবনের সেরা উপহার, তার নিজের নামে একটা পুরনো অভিজাত বাংলো। পুরনো আমলের ক্যাসেল ধাঁচে নির্মিত, ছাদে চিমনি ঘর। পাহাড়ের বুকে অনেকখানি জমি নিয়েই বাংলোটি তৈরি করা হয়েছিল এক লালমুখ সাহেবের বসবাসের জন্য। স্বাধীনতার পর বাক্স প্যাঁটরা গুছিয়ে সে যখন মাতৃভূমির টানে নিজের দেশে পাড়ি দেওয়ার কথা ভাবছিল, বাংলোটা তখন অনাথের মতো চুপচাপ দাঁড়িয়েছিল। হয়তো ভাবছিল নিজের ভবিষ্যতের কথা। পাহাড়ে গিয়ে ছাইরঙা বাংলোটা পছন্দ হয়ে যাওয়ায় জলের দরে সীমন্তিনীর ঠাকুরদা তা কিনে নিলেন। আগে বছরে 2 বছরে সপরিবারে যাওয়া হতো, এখন বয়স আর ব্যস্ততার চাপে সেভাবে যাওয়া হয় না। কিন্তু বাংলো যত্নে আছে শ্যামথাপা সতর্ক প্রহরার তদারকিতে। বিয়েটা ধুমধাম করেই হলো। 5 তারায় ব্যাংকোয়েট হল জুড়ে আত্মীয় স্বজনরা এলো। উপহার, খাওয়া দাওয়া, ককটেল বাদ গেল না কিছুই। সৌর্যর বাবা মা বড়লোক বউ বলে একটু চাপে ছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সে মধ্যবিত্ত জীবনের সঙ্গে দিব্যি খাপ খাইয়ে নিয়েছে। টই টই করে ঘুরতে যাচ্ছে সমবয়সী দিদি বৌদিদের সঙ্গে, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখছে, আড্ডা দিচ্ছে। দেবেন্দ্রবাবু নতুন একটি ইলেকট্রনিক্স শোরুম খুলে দিয়েছেন সীমন্তিনীর নামে, যদিও ব্যবসাটা চালাবে তার আদরের জামাই সৌর্য। আত্মীয় স্বজনদের সামনে জামাইয়ের একটা পরিচয় তো দিতে হবে। সৌর্যর মা আত্মীয় স্বজনদের সামনে প্রায়ই বলেন, এতদিনে বাড়িতে লক্ষ্মীর পায়ের ছাপ পড়ল। বছরখানে কেটে গেল স্রোতের মতো। ভালোবাসায় ঘেরা সীমন্তিনী টেরই পেল না সময় বয়ে যাচ্ছে। যৌথ পরিবারে যেমন আনন্দের ছন্দে প্রবাহিত হয়, তেমনি দুঃখের দিনে ভাগ করে নেয় একে অপরের মনের কথা। সীমন্তিনী মানিয়ে নিল আজন্ম এখানেই বেড়ে ওঠা সৌর্যের নাকি আজকাল এই চাপা পরিবেশে দম বন্ধ লাগে। তাদের ভাগে মাত্র 2টো ঘর, তার উপর পুরো বাড়ি মিলিয়ে 16 জন মানুষ। কেউ আসছে, কেউ যাচ্ছে, এই হাসছে, কেউ কাশছে। এখানে কি জমিয়ে রোমান্স হয়? গভীর রাতে পুরনো আমলের পালঙ্কে বসে সৌর্যর ঘন রেশমের মতো চুলে বিলি কেটে দেয় সীমন্তিনী। আজকাল বড্ড ক্লান্ত দেখায় তোমাকে। কি হয়েছে? ব্যবসায় কি খুব প্রেশার? সেসব সামলানোর ক্ষমতা আছে আমার, কিন্তু আমি যে তোমাকে একলা পেতে চাই সিমি। এভাবে সবার মধ্যে থেকে ভালোবাসতে গিয়ে আমার যে দম বন্ধ হয়ে আসছে। ভেজা চুল খুলে বারান্দা দিয়ে তোমায় হেঁটে আসতে দেখলে ইচ্ছে হয় একবার তোমার হাতটা ধরে টানি। কখনো মনে হয় ঠোঁটের লালিমায় এঁকে দিই মায়াবী চুম্বন, কিন্তু তখনই হয়তো তোমার বড় জেঠিমা পুজোর থালা হাতে সামনে এসে পড়েন, নয় ছোট কাকিমা গল্প করার আছিলায় ডাকতে আসে তোমাকে। ভালোবাসতে না পেরে, ভালোবাসার ডাকে সাড়া না পেয়ে বড় ক্লান্ত হয়ে পড়ছি। তুমি কি পারো না সিমি আমার একান্তই আমার ভালোবাসার ঠিকানা হয়ে উঠতে? কয়েকদিনের জন্য দুজনে মিলে কোথাও ঘুরে আসি চলো। বাবাকে বললেই সব ব্যবস্থা করে দেবেন। সুসজ্জিত হোটেল রুম, পছন্দের খাবার, জমিয়ে রোম্যান্স। দেখবে মন খারাপ তোমায় দেখে মন খারাপ করবে। কয়েকদিন কেন সিমি, আমি চাই সারাটা জীবন একে অপরের মধ্যে ডুবে থাকতে। ইচ্ছে হলেই তোমার চোখে চোখ রেখে হারিয়ে যেতে, ছুঁয়ে দেখতে। তুমি সত্যি না মায়া? ব্যবস্থা করার ক্ষমতা যে তোমারই হাতে। আমার হাতে? সীমন্তিনী যেন অবাক হতেও ভুলে যায়। তোমার ঠাকুরমার উপহার দেওয়া বাংলো আজ অবধি তো চোখেই দেখলাম না। যদি আমরা সবাই মিলে সেখানে থাকি। আমার মাথায় একটা ব্যবসায়ী পরিকল্পনাও এসেছে। সবাই? একটু যেন অবাক হলো সীমন্তিনী। তুমি যে বললে সবার মাঝে তোমার ক্লান্ত লাগছে। হঠাৎ করেই উঠে বসল সৌর্য। রাগের ভঙ্গিতে বলল,
তুমি নিশ্চয় চাইবে না নিজের বৃদ্ধ মা বাবা আইবুড়ো বোনটিকে এই ভিড়ের মধ্যে একাকী রেখে গিয়ে আমি কেবল তোমার সঙ্গে রোমান্স করব আর আরামায়েশে থাকব। পরক্ষণে শান্ত হয়ে গেল সে। অত বড় বাড়ি আমাদের, ওদের জন্য দুটো ঘর কি আর জুটবে না? আমার সিমি কি অতখানি নিষ্ঠুর হতে পারে? আমি জানি, আর যাই হোক, সে কখনো আমার দায়িত্ব পালনে বাধা দেবে না। স্বামীর আদরে গলে গেল সীমন্তিনী। সৌর্য তো ঠিকই বলেছে। এই বুড়ো বয়সে শ্বশুর শাশুড়িকে একলা একলা এখানে রেখে না সৌর্য নিশ্চিন্তে থাকতে পারবে না সে। কিন্তু একমাত্র ননদ পূবালীকে সঙ্গে নিতে একটুও মন চায় না। বড্ড লোভী মেয়ে সে। এসে থেকেই দেখছে সে শুধু দামি দামি জিনিসের প্রতি টান। তার কাছ থেকে দামি গয়না নিক বা কসমেটিক্স, কিছু কোনোদিন ফেরত দেয় না। আর সেও চাইতে পারে না মুখ ফুটে। দু একবার সৌর্যকে বলার চেষ্টা করেছে, বললেই বলে, বাচ্চা মেয়ে সিমি, দুই একটা নিলই বা, কি যায় আসে, তোমার তো অনেক আছে। অনেক থাকলেও পছন্দের জিনিস কেই বা হাতছাড়া করতে চায়? আসলে পছন্দের জিনিসের মূল্য দামে নয়, ভালোবাসায়, আবেগে। কি হলো, চুপ করে রইলে যে? অধৈর্য কণ্ঠে বলল সৌর্য। তুমি কি চাও না মা বাবা আমাদের সঙ্গে থাক? তাহলে না হয়। আমি কখন বললাম তাই? ওরা হলেন আমাদের ভালোবাসাপূর্ণ দায়িত্ব। ওদের না নিয়ে কি অন্য কোথাও যাওয়া যায়? হাসল সৌর্য। আমি জানতাম, এমনি এমনি তো আর এই মেয়েকে ভালোবাসিনি। এই মেয়ে হৃদয়ে ভরা ভালোবাসা। ভালো কথা, কালকে পূবালীকে পাত্রপক্ষ দেখতে আসবে। ওদের হাতে বেশি সময় নেই। পছন্দ পর্ব মিটলে 1 সপ্তাহের মধ্যে সানাই বাজবে বাড়িতে। তুমি কি বলো? মন থেকে বোঝা নেমে গেল সীমন্তিনীর। সৌর্য তবে তার অসুবিধার কথা মাথায় রেখেছে। এর চেয়ে ভালো খবর আর কীই বা হতে পারে? একগাল হেসে বলল সে, খুব ভালো খবর। একজন ভালো মানুষকে পাশে পেয়ে পূবালী সুখী হোক, এইটুকু প্রার্থনা করি ঈশ্বরের কাছে। পছন্দ পর্ব মসৃণ গতিতে মিটে পূবালীর বিয়ের দিন এসে গেল সামনে। দেখে শুনে সীমন্তিনীর মনে হচ্ছিল সেই কেবল জানতো না হয়তো, সব কিছুই আগে ভাগে ঠিক ছিল। কেবল দুই পরিবারের মধ্যেকার বন্ধনের আগে লোক দেখানো একটা পাকা দেখার আয়োজন না করলেই নয়। সেজন্যই এই দুই পরিবারে আসা যাওয়া, টেবিল সাজিয়ে রকমারি সুখাদ্যের আয়োজন করা। তবুও সে এটা ভেবে নিশ্চিন্তে ছিল, তাদের নতুন আস্তানায় পূবালী সঙ্গে যাবে না। বিয়ের দিন দেবেন্দ্রবাবু আর সমিতা দেবী আমন্ত্রণ রক্ষা করতে এসে গলা ভরা নেকলেস সেট দিলেন সীমন্তিনীর ননদকে। যতই হোক বাড়ির একমাত্র মেয়ে, মেয়ে শ্বশুর বাড়িতে যা হোক কিছু দিলে হয়। ডিজাইনটা ইউনিক, মিনাকারির উপর অপূর্ব নকশায় তৈরি। বড় জ্যাঠাইমা সীমন্তিনীর বাড়ির লোকের রুচির প্রশংসা করছিলেন। সেদিক দিয়ে যাওয়ার সময় শুনতে পেল সে, শাশুড়ি বেশ মুখ ভার করে বলছেন, দিলই যখন আগে ভাগে দিলেই পারত, আমার নেকলেস বানানোর খরচটা বেঁচে যেত। এখন সোনার যা দাম, এতগুলো টাকা শুধু শুধু। দিক পরিবর্তন করল সীমন্তিনী। সে বিশ্বাস করে সংসারের সব কথা কানে নিতে নেই, তাতে অশান্তি বাড়ে। রকমারি কাবাবের গন্ধ ভাসছে বাতাসে। এমন সময় মেয়ের মাথায় হাত রেখে দেবেন্দ্রবাবু হাসলেন। নিজের সংসারে তুই খুশি তো মা? সৌর্য তোকে যত্নআতি করে তো ঠিক মতো? হাসি মুখে ঘাড় নাড়ল সীমন্তিনী। সৌর্য যে তাকে একা থাকতেই দেয় না, সবসময় তার খেয়াল রাখে। তবে সীমন্তিনী যেমনটা ভেবেছিল তেমনটা বাস্তবে ঘটল না। অষ্টমঙ্গলায় পূবালীরা এলে শাশুড়ি বললেন, পূবালীরাও চলুক আমাদের সঙ্গে পাহাড়ে। পাহাড়ের কোলে আঁকা ছবির মতো বাংলোতেই তো থাকতে যাচ্ছে তারা। তবে মেয়ে জামাইও সঙ্গে চলুক। সবাই মিলে গেলেই বরং ভালো, আনন্দ দ্বিগুণ হবে, একসঙ্গে হইচই করা যাবে। হাসি মুখে বলল সৌর্য। সেই ফাঁকে নতুন বরকনে হানিমুনটাও সেরে নেবে। রাত্রিবেলা সৌর্যকে একা পেয়ে তার আদরের সিমি বলে উঠল, ভরা মজলিসে অমন বলতে গেলে কেন? ওরা তো চাইলেই অন্য কোথাও হানিমুনে যেতে পারত। আমাদের সঙ্গে লেজুর হিসেবে যাওয়ার কি দরকার? আমরা তো নিজেদের মতো একান্তে খানিকটা সময় কাটাতে যাচ্ছি। অসহায় গলায় বলেছিল সৌর্য। মা এমনভাবে বলছিল তখন যে আমাকেও বলতে হলো কথাটা। আমিও কি চাই বলো? কিন্তু দেখলে তো মা কি ভীষণভাবে চাইছে ওরা যাক। দিন 7 কি খুব বেশি হলে দিন 15 ব্যাপার। একটু মানিয়ে নাও সোনা,
তারপর তো আমরা শুধু একে অপরের সঙ্গে সময় কাটাবো। সেদিন আদরে ভালোবাসায় ভেসে যেতে যেতে সীমন্তিনী ভেবেছিল, এইটুকুই তো চাই সৌর্য, পরিবারের সঙ্গে জড়িয়ে থাকা। ভালোবাসার মানুষটার জন্য এটুকু করতে সে পারবে না? তবে আর ভালোবাসলো কোথায়? পাহাড়ের বুকে ছোট্ট নীরে সৌর্যকে অনেকটাই নিজের করে পেল সে। এত মানুষের ভিড়ে যে রোমান্স তারা হারিয়ে ফেলেছিল। মাঝে মধ্যেই একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়তো দুজনে। সেদিন ঘুরতে ঘুরতে পাহাড়ের বাঁকে ছোট্ট একটা মোমোর স্টল বড় পছন্দ হয়েছিল সীমন্তিনীর। এমন ছোট্ট ফুড জয়েন্টের খাওয়া দাওয়ার স্বাদ বেশ অন্যরকম হয়। সৌর্যকে সে কথাটা বলতেই কেন যেন সে একটু বিরক্ত হলো। পরক্ষণে কারণ দর্শাতে বলল, এত ছোট্ট জয়েন্টে কিছু খেতে আমার ভারী ভয় লাগে। নিজের জন্য নয়, কেবল তোমার জন্য। যদি কোনোভাবে ফুড ইনফেকশন হয়ে যায়, তখন তো এই অচেনা শহরে আমার সুন্দরী বউকে নিয়ে বিপদে পড়ে যাব। শুনে সীমন্তিনী হেসেছিল। পাহাড়ি পাকদণ্ডি বেয়ে ঘরে ফিরে এসেছিল দুজনে। সৌর্য যে তাকে ভীষণ খেয়াল রাখে। একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারলে সেখানে নিজে থেকেই ঝাঁপিয়ে পড়ে। তাকে আগলে রাখে যত্নে, ভালোবাসায়। তবু একটা সন্দেহ কেন যেন বাসা বাঁধছিল তার মনে। সন্দেহের স্বভাবই বুঝি এই। এর আগেও তো বেশ কয়েকটা ছোটোখাটো ফুড জয়েন্টে খেয়েছে দুজনে, কিন্তু তখন তো সৌর্য এমন কিছু বলেনি। বরং উৎসাহের সঙ্গে দুজনে নতুন নতুন ফুড জয়েন্ট এক্সপ্লোর করেছে। ভেজ ম্যাগি, চিকেন ম্যাগি, মোমো, থুপ্পা, ঝোল মোমো খেয়েছে। কিন্তু এবারই কেন? পুবালিরা চলে যাচ্ছে আজ। কেমন নির্ভার লাগছে শরীরটা। শ্বশুর শাশুড়ি ঘর থেকে প্রায় বের হন না। এবার শুধু দুজনে কুজনে। বাকিদের থেকে বিদায় নিয়ে সীমন্তিনীর ঘরে এলো সে। হালকা ভঙ্গিতে জড়িয়ে ধরে বলল, এতদিন তোমাকে অনেক জ্বালিয়েছি, কিন্তু আজ থেকে আমি আর রইলাম না। সাবধানে থেকো বৌদি, নিজের খেয়াল রেখো, সতর্ক থেকো। বুকের ভেতরটা হঠাৎ করেই কেঁপে উঠল সীমন্তিনীর। এতদিন বাদে এমন হেয়ালি করে পুবালি কথা বলছে কেন? তবে কি এরা তার কাছ থেকে কিছু লুকোচ্ছে? এমন কিছু যা জানতে পারলে তার এতদিনের চেনা দুনিয়াটা বদলে যাবে? পরক্ষণে মনে হলো, এ কি ভুলভাল ভাবছে সে তো ভালো করেই জানে পুবালি তাকে হিংসে করে। তাই হয়তো যাওয়ার সময়ও কানে মন্তর দিয়ে গেল, যাতে সে ভালো না থাকতে পারে, না শান্তিতে সংসার করতে পারে। তবুও সন্দেহ বড় বালাই। সপ্তাহখানেক বাদে দুপুরবেলা যখন তার হাতে কোনো কাজ নেই, শ্বশুর শাশুড়িও নিজেদের ঘরে নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, তখন বেরিয়ে পড়ল সে। সৌর্য সাত সকালে কি একটা কাজে বেরিয়েছে। আনমনে হাঁটতে হাঁটতে পাহাড়ি বাঁকের ছোট্ট ক্যাফেটার সামনে সে পৌঁছে গেল। আর কাঁচের দরজার ভেতর দিয়ে তাকিয়ে এসে যেন ভীষণভাবে চমকে উঠল। রংচঙে বেঞ্চে সৌর্য বসে রয়েছে, সঙ্গে একটি পাতলা চেহারার মেয়ে। পেছনটাই দেখতে পেল সে শুধু। দুজনের বসার ঘনিষ্ঠ ভঙ্গি বলে দিচ্ছে তারা পূর্ব পরিচিত। কিন্তু এমন একজন বন্ধু এই পাহাড়ে আছে তার, সৌর্য তো আগে বলেনি সে কথা। চিন্তিত ভঙ্গিতে বাড়ি ফিরে এলো সে। এই প্রথমবার মনে হলো, তবে কি সৌর্য তাকে ব্যবহার করছে সিঁড়ি বেয়ে ওঠার জন্য? সেদিন রাতে তুমুল আদরের পর আবদারের ভঙ্গিতে সৌর্য বলল, এই বাংলোটা তো বিশাল, এর একটা অংশে লাক্সারিয়াস হোটেল বানালে কেমন হয়? সিজনে অতিথিদের জায়গা দিয়ে কুলিয়ে উঠতে পারবো না। তাছাড়া অফ সিজনেও আজকাল পাহাড়ে আসার ট্রেন্ড বাড়ছে, কাজেই ঘর ফাঁকা যাবে না। তুমি কি বলো, আইডিয়াটা ভালো নয়? হালকা হাসল সীমন্তিনী। সেই হাসিতে আরেকটু উৎসাহ পেয়ে উঠে বসল সৌর্য। আইডিয়াটা নিশ্চয়ই তোমাকেও আকর্ষিত করেছে। করাই স্বাভাবিক। আমি তো ভাবছি রুমের ডিজাইনের সঙ্গে মিলিয়ে গ্রাউন্ড ফ্লোরে একটা পুরনো কান্ট্রি সাইড ইংলিশ স্টাইল মেনে একটা ক্যাফে কাম রেস্তোরাঁ খুলব। বারও থাকবে সঙ্গে, যা এখানকার কাস্টমারদের একটা ওল্ড গুড ভাইবস দেবে। তাহলে আর দেরি না করে কাজে লেগে পড়লেই হয়। একটা বছর দেখো শুধু, দেখবে সিমি, এই একটা বছরের মধ্যে বাংলোর নকশা পুরো পাল্টে ফেলব। পাল্টানোর তো প্রয়োজন নেই, একই রকম হাসি মুখে বলে ওঠে সীমন্তিনী। এই বাংলোর গথিক ডিজাইনই আসল সৌন্দর্য এর। তাকে পাল্টাতে গেলে সৌন্দর্যটাই মার খাবে। তার চাইতে কয়েকটা ঘরের অন্দরসজ্জায় সামান্য কিছু পরিবর্তন, সঙ্গে অত্যাধুনিক গ্যাজেটস আর অ্যামিনিটিস এনাফ। বাথরুমগুলো সামান্য অদল বদল করলেই তা নিজস্বতা নিয়ে দিব্যি পর্যটকদের আকর্ষণ করবে।
খোল নলচে বদলানোর কোনো প্রয়োজন নেই। এবার সত্যি সত্যি সৌর্য বিরক্ত হয়। সে ভাবতে পারেনি সীমন্তিনী কখনো তার কথার অপোজ করবে। ঈষৎ গম্ভীর মুখে বলে, তোমার কি মনে হয় সিমি, সব কিছু এতটাই সহজ? সামান্য কিছু বদল আর একটা বাংলো অমনি লাক্সারিয়াস হোটেলে বদলে গেল। আমি চাই বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে। সেক্ষেত্রে ডলারে ইনকাম করা সহজ হবে। মাত্র 1,50,000 তো ব্যাপার। তার মধ্যেই আমি সব কিছু গুছিয়ে করে ফেলতে পারবো। এত কিন্তু কিন্তু করছো কেন সিমি? আমাদের কি টাকার অভাব? তাছাড়া কিছু লোকও লাগবে, তাদের মাইনেপত্র প্রথম কয়েক মাস দিতে হবে। তাছাড়া বিদেশি কায়দায় বুফে সাজানোর জন্য বেশ কয়েক ধরনের ব্রেড, চিকেন সসেস, সালামি, একটা বড় ফ্রিজ। আমাদের টাকা? ভালো বলেছ। তা আমাদের টাকাটা কোত্থেকে জোগাড় করবে ভেবেছ কিছু? ঠান্ডা গলায় বলল সীমন্তিনী। কে দেবে? সিমি ঠান্ডা গলার স্বরটা লক্ষ্য করার প্রয়োজন বোধ করল না সৌর্য। সে তখন নিজের স্বপ্নে মশগুল। এই বাংলোতে এসে উঠেছিল হোটেল করার স্বপ্ন বুকে নিয়ে। এত বড় বাড়িটা কি অমনি ফেলে রাখা যায়? কিছু টাকার তো ব্যাপার। চাইলে হয় সিমি দেবে, নইলে ওর বাবা। কোটি কোটি টাকার সম্পত্তি, একমাত্র মেয়ের একমাত্র জামাই সে। তাকে দেবে না তো কাকে দেবে? টাকার কথা উঠতেই তাই আদুরে গলায় বলল, তুমি তো আছো সোনা। এটুকু টাকা তোমার কাছে কি বাঁ হাতের খেলা বই তো নয়। সরি সৌর্য, এই মুহূর্তে আমি তোমায় কোনো রকম টাকা দিতে পারছি না। আগের দেওয়া টাকাগুলোর হিসেব তো পাইনি এখনো। শোরুমে ইনভেস্ট করবে বলে আগেরবার যে 10 লাখ টাকা নিয়েছিলে আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে। মানে? এমন অপ্রত্যাশিত কথা তার আদরে সিমির কাছ থেকে শুনতে হবে ভাবতেই পারেনি সৌর্য। একটু অবাক হয়ে বলল, কি বলছো তুমি? কিসের হিসাব? কোন টাকা? ওই যে বললুম 10 লাখ। তাছাড়া ইলেকট্রনিক্স শোরুম থেকে প্রতি মাসে লাভের অঙ্ক। প্রতিদিন তো দোকানে যেতে, তখন ফিরতে রাত হতো। নাকি কাজের অনেক চাপ, স্টক মেলানো, বিক্রির হিসেব কষা। বলতে ধীরে ধীরে ব্যবসা জমছে। সব কিছু ছেড়ে হঠাৎ পাহাড়ে চলে এলে কেন সৌর্য? কিসে থেকে বাঁচতে? দেখে মনে হলো সৌর্যর মুখের সব রং কেউ যেন নিমেষের মধ্যে শুষে নিয়েছে। আমতা আমতা করে বলল সে, নিজেদের সম্পর্কের মাধুর্য বাড়ানোর জন্যই তো আমি। এমন করে কথা বলছো কেন সিমি? আমরা দুজন কি আলাদা? দুজনে মিলেই তো ঠিক করেছিলাম পাহাড়ের বুকে দুজনে দুজনকে একান্তভাবে খুঁজব, নতুন করে চিনব নিজেদের, ভালোবাসবো, আবেগে জড়িয়ে রাখবো পরস্পরকে, ভালোবাসার চাদরে মুড়ে খুঁজে নেব নিজেদের নতুন করে। কেন তখন থেকে একের পর এক মিথ্যে বলছো সৌর্য? সত্যিটা কিন্তু আমি জানি। শোরুম বাঁধা দিয়ে তুমি একজনের কাছ থেকে কোটি টাকা নিয়েছো। কেন জানতে পারি? কোথায় গেল ওই টাকাগুলো? কি করেছো অতগুলো টাকা? কে বলল আমি শোরুম বাঁধা দিয়েছি? এতদিনের বাধ্য স্ত্রীর কাছ থেকে হঠাৎ করে বাধা পেয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে বলে সৌর্য। এসব কথা তোমায় কে বলল? যে বলেছে এটুকু জানি, সে মিথ্যে বলেনি। দেখো সৌর্য, আমি সত্যি জানতে চাই টাকাটা নিয়ে তুমি কি করেছো। কেন অতগুলো টাকার হঠাৎ দরকার পড়লো তোমার? তুমি যদি সত্যিটা না বলো সেক্ষেত্রে কি করবে তুমি? বলো কি করবে? উত্তেজিত ভঙ্গিতে বলে সৌর্য। যাই করে থাকি না কেন, শোরুমটা তোমার বাবা আমার বিয়ের উপহার হিসেবে দিয়েছিল। তুমি এখন কেন তার জন্য কৈফিয়ত চাইছো? শোরুমটা বাবা তোমার দেখাশোনা করতে দিয়েছিল বটে, মালিকানা কিন্তু আমার নামেই ছিল। তারপরেও তুমি কিভাবে সেটা বাধা দিলে, তাও আমায় জিজ্ঞেস না করে? এই তো বলতে ভালোবাসো, এত ভালোবাসো যে প্রাণ পর্যন্ত দিতে পারো। আর আজ সামান্য একটা জিনিস তোমার অমতে বাঁধা রেখেছে বলে অমনি তোমার সব ভালোবাসা মিথ্যে হয়ে গেল? টাকাই কি তবে তোমার জীবনের সব? কথা শুনে ভেবেছিলাম তোমার সব কিছুতেই আমার অধিকার, আর আমার সব কিছুতেই তোমার। সুনয়না কে সৌর্য? সেও তো তোমার কাছে একই অধিকার দাবি করতে পারে, পারে না? বিস্ফারিত দৃষ্টিতে সৌর্য সীমন্তিনীর দিকে তাকালো। সুনয়নার খবর সিমি জানল কিভাবে? অবাক হচ্ছ? তা একটু হওয়ারই কথা। সেজন্যই তো ওই ছোট্ট মোমোর জয়েন্টটাই ঢুকতে সেদিন বারণ করেছিলে। যদি ওই মহিলা তোমার ভণ্ডামি ফাঁস করে দেয়, একবার সত্য উদ্ঘাটন হলে তুমি আমাকে দিনের পর দিন যেভাবে বোকা বানিয়েছ, আমার টাকা নিয়ে ছিনিমিনি খেলেছ,
সেটা যে আর হয়ে উঠবে না। কিন্তু কি জানো তো সৌর্য, সত্য কখনো চাপা থাকে না। তাই বুঝে সেদিন তোমার অজান্তেই মরিয়া হয়ে বলে ওঠে সৌর্য, তুমি ভুল করছো, আমার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই তুমি পাহাড়ি মোমো স্টলের মালকিন মধ্যবয়সী মেয়ে ছেলেটার সঙ্গে কথা বলেছ আর ভাবছো তুমি সব জেনে বসে আছো। ওদের লক্ষ্যই হলো আমাদের মতো সাদাসিধে ছেলেদের ফাঁসানো। সুনয়না আমার কেউ নয়, কেবল বন্ধু। কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই আমাদের মাঝে। বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তাই খানিকক্ষণ ওই জয়েন্টে বসেছিলাম, আর কিছুই নয়। তাই নাকি? সেই মুহূর্তে তোমার হাইজিনের কথা মনে পড়েনি? ব্যঙ্গ বিদ্রুপে বেঁকে যায় সীমন্তিনীর সুন্দর মুখ। তোমার জন্য হাইজিনের কথা ভাবি, আমার নিজের জন্য নয়। খেটে খাওয়া ঘরের ছেলে আমি, আমার কি হবে? কতদিন রাস্তা রুটি তরকারি, মাছের ডিম ভাজা, ঝোল ভাত খেয়ে দিন কেটেছে। সিমি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে নয়। সিমি ভালোবাসায় অন্ধ হতে পারে, কিন্তু বোকা নয়। বেশ ভালো করেই জানি আমি, কোনো পাহাড়ি মেয়ে মিথ্যে বলে না। তুমি বুদ্ধির কায়দায় যতই তাকে মিথ্যেবাদী প্রতিপন্ন করার চেষ্টা করো না কেন, তবু এই মুহূর্তে তোমার কথাই মেনে নিলাম। একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসতে না আসতেই সৌর্যের দিকে এক গোছা কাগজ ছুঁড়ে দিল সিমি। ক্লান্ত স্বরে বলল, এগুলো কি? কি এগুলো? নিজের চোখেই দেখো তো। এবার কি বলবে এগুলোও মিথ্যে? সভয়ে কাগজগুলো হাতে নিল সৌর্য। তার সুনয়নার নতুন ফ্ল্যাট, 4 চাকা, ফিক্সড ডিপোজিটের কাগজপত্র সব। আর এইসবই সে এনেছে সীমন্তিনীর বাবার দেওয়া ইলেকট্রনিক্স শোরুম আর সীমন্তিনীর দেওয়া টাকার অঙ্ক থেকে, তার ব্যাংক স্টেটমেন্ট। আর কিছু বলার আছে তোমার? হিংস্র ভঙ্গিতে সৌর্য বলে ওঠে, না আছে তেমন তোমার রূপ, না আছে গুণ। বাবার প্রচুর টাকা আছে, তাই তোর সঙ্গে প্রেম প্রেম খেলেছি। আজ যখন তুই সব জেনেই গেছিস, তখন আর লুকোনোর কোনো ব্যাপার নেই। এই পাথরের দুর্গেই তোকে চিরদিনের জন্য বন্দি করে রাখবো। তোর হাহাকার মাখা কান্না দেওয়ালের অভ্যন্তরে গুমড়ে গুমড়ে মরবে। খেতে না পেলেও কেউ ফিরে তাকাবে না, কেউ আসবে না তোকে উদ্ধার করতে। আজ থেকে তোর সম্পত্তি তোর বকলমে আমি ভোগ করব, আর সেই কাগজে স্বেচ্ছায় সই করবি তুই। তারপর হারিয়ে যাবি চিরদিনের জন্য। সব কিছু এত সোজা ভাবো? কিভাবে? তুমি বললে আর ঘটে গেল। বুকের মধ্যে হাতুড়ি পিটছে। যে কোনো উপায়ে আর কিছু সময় সৌর্যকে আটকে রাখতে হবে। হাসল সীমন্তিনী। দীর্ঘদিন মাথা খাটিয়ে বানানো ষড়যন্ত্র যে মেয়ে কয়েকদিনে ধরে ফেলল, তার মগজাস্ত্রকে একটু হলেও সম্মান করা উচিত ছিল তোমার। প্রতিপক্ষ হিসেবে এতখানি দুর্বল ভাবা কি ঠিক হচ্ছে? কি করেছিস তুই? সত্যি করে বল, কি করেছিস? চিন্তায় ভাবনায় সৌর্যকে ক্রমশ অসহায় লাগতে থাকে। সে যেন এখন নিজের পাতা জালে আটকে ছটফট করছে। সীমন্তিনী বুঝে নেয় এই তার সুযোগ। এটা হাতছাড়া হলে এই পাথরের 4 দেওয়ালের মধ্যে মৃত্যু করাঘাত না দেওয়া পর্যন্ত বন্দিনী থাকতে হবে। এই সময়টুকু কোনোভাবে যা করার দেখতেই পাবে একটু বাদে। তুমি কি ভেবেছিলে আমি কিছু বুঝতে পারবো না? চড়া গলায় বলে সীমন্তিনী। পুতুল নাচের তালে এতদিন নাচিয়েছ আমায়, এবার তোমার পালা। চিৎকার শুনে ভেজানো দরজা খুলে শ্বশুর শাশুড়ি ঢুকে আসেন। এটাই তো চেয়েছিল সে। ঘুম জড়ানো স্বরে দুজনে বলে ওঠেন, কি হয়েছে? রাতের বেলা এত চেঁচামেচি কিসের? কেন মা, আপনারা বুঝি জানেন না? বলে ওঠে সীমন্তিনী। আপনাদের সবাইয়ের তো সুনয়নার কথা জানার কথা। নাকি আপনারাও এতদিন নিজেদের গুণধর ছেলের কীর্তিকাহিনী জানতেন না? মেয়েটি বর্তমানে পাহাড়েই আছে, আপনার ছেলের প্রথম স্ত্রী, বর্তমানে প্রেগনেন্ট। মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করেছিল। এসব কি বলছে সৌর্য? কে তোর স্ত্রী? তুই যে বলেছিলি ভালোবেসে সীমন্তিনীকে বিয়ে করছিস। তবে সুনয়না? কে এই সুনয়না? আরে সৌর্য, সত্যি তোমার মা বাবা ছেলের এত বড় কীর্তিকাহিনী জানতেন না? আমার তো কানে শুনেও বিশ্বাস হচ্ছে না। এমন সময় নিচে কলিং বেলের আওয়াজ, আর সৌর্যের মুঠোফোন একসঙ্গে বাজতে লাগলো। অচেনা নম্বর। সীমন্তিনীর শ্বশুর বিমূঢ় কণ্ঠে বলে ওঠেন, এসব কি হচ্ছে ঘরে? আর এত রাতে কে এলো? ততক্ষণে সীমন্তিনী প্রজাপতির ভঙ্গিতে সবাইকে পাশ কাটিয়ে দ্রুত নিচে নেমে দরজা খুলে দিয়েছে।
সে শুনতে পাচ্ছে ওপর থেকে সৌর্য বলছে, ধরো ওকে ধরো, কেন নিচে যেতে দিলে ওকে, এবার কি হবে? দরজার বাইরে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সীমন্তিনী হু হু করে কেঁদে ফেলল। এ কান্না আনন্দের, এ কান্না নিশ্চিন্তির। আর ভয় নেই, ভয় নেই তার দেওয়ালের মধ্যে আটকে পড়ার। দ্রুত নেমে এসেছে সৌর্যরাও। দেবেন্দ্রবাবুকে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে সামান্য ঘাড় বাড়ালো, মুখভাবে সে কথা প্রকাশ করল না সে। পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, অনেক দিন বাদে আপনাকে দেখে ভালো লাগছে। সিমি আপনাকে ফোন করেছিল নিশ্চয়ই? হঠাৎ করে ওর ধারণা হয়েছে আমি নাকি আগে থেকে বিবাহিত। ওকে অন্ধকারে রেখে ওর প্রতি যাবতীয় কর্তব্য করি। বিশ্বাস করুন বাবা, পুরো ব্যাপারটাই একটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিচ্ছু নয়। এখানে আসার পর থেকেই দেখছি সীমন্তিনী কেমন যেন অদ্ভুত আচরণ করছে। যে মানুষটা আমাকে এতখানি বিশ্বাস করত, সে যেন কিছুতেই আমায় আর বিশ্বাস করতে পারছে না। তুমি কি বিশ্বাস করার মতো কাজ করেছ সৌর্য? শান্ত কণ্ঠে দেবেন্দ্রবাবু বলে ওঠেন। আপনি? বাবা, আপনিও কি আমায় সিমির মতো ভুল বুঝবেন? বিশ্বাস করুন, বিশ্বাস ভাঙার মতো কোনো কাজ আমি করিনি। আসুন আপনারা। দেবেন্দ্রবাবুর পার্সোনাল লয়ার আর একজন পুলিশের উদ্দিধারী ভদ্রলোক গম্ভীর মুখে ড্রয়িং রুমে প্রবেশ করেন। আমি এখানকার থানার ইনচার্জ। আপনার বিরুদ্ধে কিন্তু বড় ধরনের অ্যালিগেশন আছে। আপনিও আসুন ম্যাডাম। কতক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকবেন? সুনয়নাকে এই বাংলোয় দেখবে কল্পনাও করেনি সৌর্য। কাঁপা কাঁপা গলায় বলল, তুমি তুমি এখানে কি করছো? পরক্ষণেই দু হাতে মুখ ঢেকে অসহায় ভঙ্গিতে বসে পড়ল, যেন সে বুঝতে পারছে আর কিছুই করার নেই। আসতে চাইনি, বিশ্বাস করো তুমি। কিন্তু এরা বললেন আমি যদি সব সত্যি কথা না বলি তবে নাকি আমার সন্তানকে বাঁচতে দেবে না এরা। শুনে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। বললাম, গত 4 বছর ধরে তুমি ব্যবসায় সাফল্য পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছো, আর এই অমানসিক খাটুনির ফসলই এই ফ্ল্যাট, গাড়ি। কিন্তু ওরা কিছুতেই তা মানতে রাজি নয়। হঠাৎ কাঁদতে থাকে মেয়েটা। ওরা বলছে তুমি নাকি আর একটা বিয়ে করেছ। তাকে না জানিয়ে তার থেকে টাকা পয়সা নিয়ে এই নতুন ফ্ল্যাট, গাড়ি। কত করে বললাম, কত করে বোঝালাম আমার সৌর্য অমনটা করতেই পারে না, কিন্তু এরা কিছুতেই। এতক্ষণে সে সাজানো ড্রয়িং রুমটার দিকে অবাক চোখে তাকালো। এই বাংলোটা কার? আর তুমি তুমি এখানে কি করছো? গতকাল যে বললে 1 সপ্তাহের জন্য বাড়ি যাব। এই বাংলোটির মালকিন ওর দ্বিতীয় স্ত্রী, যিনি গতকালই জানতে পেরেছেন এর আগেও সৌর্যবাবু একটি বিয়ে করেছিলেন। আর সেই স্ত্রীটি হলেন আপনি। আপনি বর্তমানে সন্তান সম্ভবা। কি বলছে এরা সৌর্য? সত্যিই কি তুমি আমাকে না জানিয়ে একে বিয়ে করেছ? সত্যি বলছে ওরা, একেবারে সত্যি বলছে, ভেঙে পড়া গলায় বলে সে। ভেবেছিলাম সব কিছু দক্ষতার সঙ্গে সামলে নিতে পারবো। অনেক চেষ্টা করেছিলাম ব্যবসা দাঁড় করাতে, কিন্তু মাস 6 ব্যর্থ চেষ্টা করার পর বুঝলাম আর যাই হোক, ব্যবসা আমার দ্বারা হবে না। কাজেই টাকা রোজগারের জন্য অন্য পথ অবলম্বন করতে হবে। এখন বুঝতে পারছি ভুল করেছি, কিন্তু সেদিন যেভাবেই হোক অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চেয়েছিলাম। বরাবর অর্থের অনটন দেখেছি তো, কিছু চাইলে পেতে পেতে বছর গড়িয়ে গেছে। তাই একটু ইচ্ছে মতো বাঁচার, ইচ্ছে মতো খরচের স্বাধীনতা চেয়েছিলাম। কিন্তু ভাগ্য দেখেছো আমার, সেই ধরা পড়ে গেলাম। আক্ষেপে সুর ফুটল সৌর্যের গলায়। আসলে মাই ঠিক বলে, অর্থ সবার ভাগ্যে থাকে না। নুন ভাত ফেনা ভাতের জীবন কেটে যেত, কিন্তু বড়লোক হওয়ার লোভে তুমি আমাদের দুজনের জীবনটাই বিষিয়ে দিলে। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এত কিছু আমি কবে চেয়েছিলাম বলো, কবে চেয়েছিলাম? যন্ত্রমানবীর ভঙ্গিতে সুনয়না এগিয়ে গেল সীমন্তিনীর দিকে। আমায় ক্ষমা করো বোন, বুঝতে পারিনি তোমাকে ঘুঁটি করে সৌর্য আমায় স্বাচ্ছন্দ্য দিতে চাইছে। তাহলে আগেই তা প্রত্যাখ্যান করতাম। বিড়বিড় করে কি যেন সীমন্তিনী বলল, কিছুই বোঝা গেল না। আর্তনাদ করে মেঝেই বসে পড়লেন বিনিতা দেবী। এ তুই কি করলি সৌর্য? কেন করলি? একবারও আমাদের ভবিষ্যতের কথা ভাবলি না? এর চাইতে সাধারণ হয়েই আমরা ছিলাম বেশ। বড়লোক হওয়ার লোভে কেন তোকে? দোষ কি আমার একার মা? শুধু শুধু আমায় তুমি দোষ দিচ্ছ।
বিয়ের পর থেকে তুমিও তো এই নিম্ন মধ্যবিত্ত জীবনের ফাঁদে পড়ে হাঁপিয়ে উঠেছিলে। নিজে পারোনি বলে ছোট থেকেই যে কোনো উপায়ে বড়লোক হওয়াটাই জীবনের মোক্ষ, এমন এক স্বপ্নের বীজ আমার মধ্যে বুনে দিয়েছিলে। মধ্যবিত্ত সুনয়নার অনির্বাচনীয় রূপ আমায় পাগল করেছিল, নিজেকে আটকে রাখতে পারিনি। ভেবেছিলাম বিয়ের পর সুনয়নার মায়ের গয়নাগুলোর খানিকটা দিয়ে নিজের একটা ব্যবসা শুরু করলামও তাই। কিন্তু সব কি আর ভাগ্যে থাকে? কয়েক মাস যেতে না যেতেই বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়লাম। লাভ তো দূরের কথা, আসল মূলধনই মরীচিকার মতো হাওয়ায় মিলিয়ে গেল। বাধ্য হয়ে প্রাইভেট ব্যাংকে ক্লার্কের চাকরিতে ঢুকলাম। সেখানেই আলাপ সীমন্তিনীর সঙ্গে। অ্যাকাউন্টে জমার অঙ্ক দেখার পর মাথা ঘুরে গেল। কয়েকবার আসা যাওয়ার সূত্রে আলাপ জমল। ওই বড় লোকের মেয়ে এই সাধারণ ছেলের প্রেমে পড়বে কে জানত। কিন্তু এমনটাই হলো। সীমন্তিনী বাড়িতে জানিয়ে দিল আমায় ছাড়া বিয়ে করবে না। তারপর তো সবটাই জানো। আমার সঙ্গে সৌর্য ঠিক কি করতে চেয়েছিল তার সব কথাই এই রেকর্ডারে রেকর্ড হয়ে আছে। কেসের মোটিভ জোরালো করতে কোর্টে এটা আপনার কাজে লাগবে। ওসির হাতে কালো রঙের ছোট্ট একটা বাক্স তুলে দেয় সীমন্তিনী। বাবার দিকে তাকায়। আমার কাজ শেষ। ভালোবাসার ভুল আমি শুধরে নেব, কথা দিচ্ছি। সত্যি বলছিস তুই? মিথ্যে কেন বলবো বাপি? তুমি সেদিন আমার মুখ চেয়েই অসম সম্পর্কটা মেনে নিল বারবার আমায় ভেবে দেখতে বলেছিলে। আমি মোহে অন্ধ হয়ে, ক্ষমা করো প্লিজ। সুজিত এখনো তোর অপেক্ষায় বসে আছে মা। সে কিন্তু ছোটবেলা থেকে তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। এত ভালোবাসা উপেক্ষার বস্তু নয়। এখন এসব কথা থাক বাপি, ভালো লাগছে না। বাড়ি গিয়ে সুজিতকে আমি ফোন করব। ঠিক আছে, আঙ্কেলের সঙ্গে গাড়িতে গিয়ে বসো, বাকিটা মিটিয়ে আমি আসছি। কথা বলে নিচ্ছি যাতে এই কেসে তোমায় কোনো রকম সাক্ষী দিতে না হয়, কাঠগড়ায় উঠে দাঁড়াতে না হয়। রায়চৌধুরী বাড়ির মেয়েদের আলাদা একটা সম্মান আছে। করমর্দনের জন্য সৌর্যের দিকে হাত বাড়িয়ে দেন দেবেন্দ্রবাবু। তুমি নিশ্চয়ই এবার নাটকের ভঙ্গিতে বলবে না অভিনয় করতে গিয়ে সীমন্তিনীকে তুমি প্রকৃতই ভালোবেসে ফেলেছ। এই নাও টাকা। ব্যাগ ভর্তি ক্যাশ এগিয়ে দেন তিনি। আমেরিকায় গিয়ে বাবার চিকিৎসা ভালোভাবে করাও। আর গুড়গাঁওয়ের রিমোট এরিয়ায় তোমার জন্য একটা বাড়ি কেনা হয়েছে। বাবা মার সঙ্গে ওখানেই সেটেল করো। এ শহরে ফিরো না কখনো। আমি যেন কখনো তোমায় এখানে না দেখি। ডিভোর্সের নোটিশ গেলে সই করে দিও। তোমার বোনের বিয়ে, তোমার বাবার চিকিৎসা, নতুন জায়গায় তোমাদের বাসস্থান, সব দায়িত্বই আমি কথা অনুযায়ী পালন করেছি। তুমিও তোমার কথা রাখবে এটা আশা করতে পারি। আমার মেয়ে ছোট থেকেই বড্ড জেদি, তাই ওকে সামলাতে এই নাটকটা করা ছাড়া উপায় ছিল না। এই ডিল এখানেই শেষ। যা টাকা তুমি সীমন্তিনীর থেকে নিয়েছো তার ফেরত চাই না। ওটা তোমাদের পরিবারেই থাক। এনিওয়ে, তোমার অভিনয়ও খুব ভালো ছিল। এই নাও একটা টাকার বান্ডেল সুনয়না ওরফে নীলাশার দিকে বাড়িয়ে দেন দেবেন্দ্রবাবু। ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা। লোকাল থানার ইনচার্জকে নিয়ে বেরিয়ে গেছেন দেবেন্দ্রবাবু। বিনীতা দেবীও নিশ্চিন্ত আজ। স্বামীর চিকিৎসা হবে তাহলে। ছেলে হয়তো কষ্ট পাবে বড্ড, কিন্তু তিনিই বা কী করবেন? বাড়ির ছেলেরই তো দায়িত্ব সংসারের সবাইকে ভালো রাখা, সুস্থ রাখা। হঠাৎ করে ওই মারণ রোগ ধরা পড়ার পর থেকে দিনের পর দিন ভয়ে ভয়ে কাটিয়েছেন। নিম্ন মধ্যবিত্ত সংসারে হাঙরের হাঁ, তার মধ্যে অতগুলো টাকা। আজ নিশ্চিন্ত। ওই দামি ইঞ্জেকশন এবার তার হাতের মুঠোয়। অনেক দিন বাদে আগামীকাল নিশ্চিন্তে সূর্যোদয় দেখবেন তিনি, খাবেন শান্তিতে। উঠে দাঁড়ালো সুনয়না। তাকেও এবার যেতে হবে। হয়তো অন্য কোথাও, অন্য কোনো ভূমিকায় অবতীর্ণ হবে সে। একটা দীর্ঘশ্বাস ফেলে সৌর্যর দিকে তাকালো, হাসলো সামান্য। আমার ভূমিকা শেষ, এবার যেতে হবে। কিন্তু তুমি বোধহয় সীমন্তিনীকে ভালোবাসলেই কি পেতে হবে? অনুভবেই রয়ে যায় অনেক কিছু। সীমন্তিনীর বাঁধনহারা ভালোবাসা তীব্র অভিঘাত আজীবন আমার মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।